একবার যেতে দে না আমার ছোট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট সোনার গায়। যেতাই কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, যেতাই কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু। নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট সোনার গায়। প্রদীপ জ্বালাই সাজের বেলায়, শান বাঁধানো ঘাটে গল্প কথায় পানসি ভিড়ে, রূপ কাহিনীর বাজে প্রদীপ জ্বালাই সাজের বেলায়, শান বাঁধানো ঘাটে গল্প কথায় কানসি ভিড়ে, রূপ কাহিনীর বাজে মধুর মধুর মায়ের ভাষায় কাঁদুরিয়ে যায়, মধুর মধুর মায়ের ভাষায় কাঁদুরিয়ে যায়। একবার যেতে দে না আমার ছোট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট সোনার গায়। ফসল ভরা স্বপ্নের ভেলায়, বাঁধানো খেতে গন্ধে সেথায় বাতাস থাকে মিশে, ফসল ভরা স্বপ্নের বেলায়, বাঁধানো খেতে গন্ধে যেথায় বাতাস
ঘরে পাই। একবার যেতে দে না আমার ছোট সোনার গান। একবার যেতে দে না আমার ছোট সোনার গান। প্রদীপ জ্বালাই সাজের বেলায় সান বাঁধানো ঘাটে গল্প কথায় প্রাণ সিং ফিরে রূপ কাহিনীর বাজে প্রদীপ জ্বালাই সাজের বেলায় সান বাঁধানো ঘাটে গল্প কথায় প্রাণ সিং ফিরে রূপ কাহিনীর বাজে মধুর মধুর মায়ের ভাষায় প্রাণ জুড়িয়ে যায়। মধুর মধুর মায়ের ভাষায় প্রাণ জুড়িয়ে যায়। একবার যেতে দে না আমার ছোট সোনার গান। একবার যেতে দে না আমার ছোট সোনার গান। যেতাই কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মুহু যেতাই কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মুহু নদী সেথায় ছুটে চলে আপন ঠিকানায়। একবার যেতে দে না আমার ছোট সোনার গান। একবার যেতে দে। হ্যাঁ শ্রোতে হয় পাপ করলে নরকে যেতে হয়। না 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 মানি না তোমার ওই কথাই বাস্তব কথাই বলে কথা ধর্ম তারাই পাপ করলেই স্বর্গে যেতে হয়। মানি না তোমার ওই মুখের বাক্য কথাই বলে তথা ধর্ম তথা লয় পাপ করলে নরকে যেতে হয়। তুমি কি জানো ধর্মদেব আমি ইচ্ছা করলে এই পৃথিবীকে ভেঙে চিরে তস তস করে দিতে পারি। তুমি কি জানো ধর্মদেব এই ভাঙা পৃথিবীটাকে আমি ইচ্ছা করলে সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। তাই নাকি? তাহলে চলুক শক্তির পরীক্ষা কে জেতে আর কে হারে। হ্যাঁ হয়ে যাক অধর্মদেব। আরে থামুন থামুন, এ কি করছেন আপনারা? আপনাদের যুদ্ধ সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, আপনাদের যুদ্ধ বন্ধ করুন। কে তুমি? আমি একজন পথিক। পথিক? হ্যাঁ। তাহলে তুমি বিচার করে দিবে পথিক এই পৃথিবীতে আমি ধর্মদেব বড় নাকি ওই ধর্মদেব বড়? শুনুন দেবগণ, আপনারা হচ্ছেন স্বর্গের দেবতা আর আমি সামান্য একজন মানুষ, আর মানুষ হয়ে আপনাদের আমি কি বিচার করব? তার চাইতে আপনারা এক কাজ করুন, আপনারা ধর্মপুর চলে যান, ধর্মপুর রাজ্যের রাজা ধনপতির কাছে বিচার চান, উনি আপনাদেরকে সূক্ষ্ম বিচার করে দেবেন। তাই তাই আমরা যাবো ওই রাজা ধনপতির কাছে। হ্যাঁ, হ্যাঁ। কথাই বলে যথা ধর্ম তথা দয় পাপ
করিলেই স্বর্গে যেতে হয়। তাই চলুন তাই জানি না তোমার ওই মুখের বাক্য কোথায় বলে তথা ধর্ম তথা যায়, পাপ করলে নরকে যেতে হয়। মায়ের কি হইয়াছে তোদের কান্নায় যে আমার মুক্ত ঘটে যাচ্ছে বাপি। হাই গো মাদলারি কি হইয়াছে পিতা বলে দেব রে গো, বলে দেব কত নিদ্রা জাগো দুলাল ও ভগবান এ কি করলে তুমি? উঠে উঠে মাদলানি কত নিদ্রা জাগো আপন বাবা দুলাল তোরা কান্না করিস রে বাবা, কান্না যে আমার আর সহ্য হচ্ছে না। উঠে উঠে মাদলানি কত নিদ্রা জাগো দাদা হরিয়া দুলাল দুলাল তোদের কান্নায় যে তোর মাঝে আর কখনো শুনবে না, তোর মাঝে দুনিয়ার মুখ থেকে চুলের জন্য আর কান্না করিস তোর কলাবা দূরে খাইলে কলা না হয় বাতি তোর কলাবা দূরে খাইলে কলা না হয় বাতি করে দিলাই হাই গো শিশুকালে মা হারাইলে ফেলে হাই দুর্গতি গো, ফেলে হাই দুর্গতি হরে আপন হরে দুলাল তোরা শত কাঁদলো যে তোর মাঝে আর এই পৃথিবীর বুকে ফিরে আসবে না আপন হরে দুলাল দুলাল মাকে একটু বলো না আমাদের সাথে একটু কথা বলো কাকামুনি, তোরা কাঁদিস না, তোর মা চলে গেছে তাতে কি হচ্ছে, আমি তোর কাকামুনি বেঁচে আছি হরে আপন তোরা ওঠ বাবা, তোরা মা দেখো না মা তোমার হাজার দুটি সন্তান তোমাকে ডাকছে মা, কথা বলো হরে আপন আপনার যদি ওদের মতো ভেঙে পড়ে হরে দুলাল তাহলে ওদেরকে সান্ত্বনা দিবে মহারাজ। সহ্য হচ্ছে না। তাই আমি বলছিলাম কি আপনি ওদেরকে নিয়ে চলে যান মহারাজ। তুমি ঠিকই বলেছো ভাই বীর কাসেম, আমিও যদি এভাবে ভেঙে পড়ি তাহলে আপনার দুলালকে কে দেখবে? তাহলে আমি চলে যাচ্ছি। ঠিক আছে মহারাজ, চলে যাওয়ার পূর্বে একটা কথা বলে যাচ্ছি, ঠিক
আছে বলুন রানী বলুন রাজলক্ষ্মী মহারাজ। যেন ভালোভাবেই সৎকার করার ব্যবস্থা করা হয়, ঠিক আছে মহারাজ, ভালোভাবেই সৎকার করার আমি ব্যবস্থা তাই করা হয়। করব, আমি তাই করব পিতা। আমরা মাকে না, ছেড়ে কোথাও যাব না আপন। পিতা, আমরা যে মাকে ছেড়ে কোথাও যাব না পিতা, না পিতা, আপন। আমরা চলে যাব আয় না। লক্ষ্মী, মা, চলে আয়। মা! ওগো মহারানী, একদিন আপনি ওই পথের ধুলো হতে ঘুরে এনে ভাইয়ের ছেড়ে এই প্রাসাদে ঠাই দিয়েছিলেন, আজ আপনি আমাকে ছেড়ে চলে গেছে, আমি আজ কাকে দিদি করে বলবো? না না, আমার আর ভেঙে বলে চলবে না, তাই তো মহারানী সৎ কাজের ব্যবস্থা করতে হবে। মন্ত্রী জং বাহাদুর, তবে রাজলক্ষ্মীর ভিতর স্পর্শ করতে পারবে না, কারণ তুমি বিজাতি মুসলিম। জাতি মুসলমান, হ্যাঁ, তুমি বিজাতি মুসলমান। তুমি যদি রানী রাজলক্ষ্মীর ভিতর স্পর্শ করো তাহলে যে স্বর্গে যেতে স্বর্গে যেতে পারবে না। হ্যাঁ, পারবে না। তাই আমি আশা করছি তুমি স্থান ত্যাগ করবে কিনা। বেশ মন্ত্রী জং বাহাদুর, হ্যাঁ আমি চলে যাচ্ছি। হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম আমি একজন বিজাতি বিধর্মী মুসলমান, তাই আমার স্পর্শে মহারানী যদি স্বর্গে যেতে না পারে তাহলে আমি এর আগে শুভ না। আমি চলে যাচ্ছি মন্ত্রী জং বাহাদুর, কিন্তু যাবার পূর্বে আমি একটা কথা বলে যাই, আমি আশা করবো মহারানী সৎ কাজ ভালোভাবে করা হবে, সৎ কাজ ভালোভাবে না করে গঙ্গার জলে যদি ভেসে দেওয়া হয় এবং কি বনের শিয়াল কুকুর দ্বারা ভক্ষণ করা হয়, তাহলে মনে রাখবেন এই ধর্মপুর রাজ্যের সবাই আপনাকে ক্ষমা করলে, ৩০ কোটি দেবতা আপনাকে ক্ষমা করলে, এই মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম কখনো ক্ষমা করবে না, কথাটা যেন মনে থাকে। সেনাপতি মীর কাসেম, তুমি আমাকে অপমানিত করছো, কিন্তু কিন্তু এই অপমানের বদলা একদিন আমি ঠিক হয়ে নিব। এই রাজলক্ষ্মী, আমি কি দরবারে ছিলাম না? আমি কি পারতাম না তোমার দুটি সন্তানের মতো একটি সন্তান না মানুষের মতো মানুষ গড়ে তুলতে? আমি অবশ্যই পারতাম, কিন্তু তুমি তাড়া করে বিজাতি মুসলিমের হাতে আপনার দুলালকে তুলে আমার বুকে যে আগুন তুমি জ্বালিয়েছ, সেই আগুনে ধর্মপুর রাজ্যটা খাল খাল করে দিল। তাই আমার প্রথম তিনটি কাজ, তুমি রাজা ধনবতীকে বলেছ সে যেন দ্বিতীয় দ্বার গ্রহণ করতে না পারে, কিন্তু ছলে বলে কৌশলে যেভাবেই হোক না কেন রাজা ধনবতীকে আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করাবো। এই এই রানী রাজলক্ষ্মী, তুমি কি ভেবেছো তোমার মৃতদেহ আমি সৎকার করব? না 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 না, তোমার মৃতদেহটা আমি এখন ওই গঙ্গার জলে ভাসিয়ে দেব, আর তুমি ভাসতে ভাসতে একুল হইতে ও কুলে যাও বলছি, আর ওই কুলের শিয়াল কুকুর তোমাকে খাবলে খাবে, আর আমি মন্ত্রী জং বাহাদুর পান খুলে হাসবো। কে কোথায় আছিস? দুটি দমুরকে পাঠিয়ে দে। দাদা, মা কোথায় দাদা? ওরে দুলাল,
আমি তোকে কেমন করে বুঝবো দয়ালাল? আমাদের মাঝে এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে। না দাদা, আমি তার মায়ের কাছে যাবো দাদা। শত কাঁদলেও আমাদের মাঝে আমাদের কাছে ফিরে আসবে না তোরা। না দাদা, আমার মাকে দেখতে খুব মন চাচ্ছে দাদা, আমি মায়ের কাছে যাব দাদা। ও ঠাকুর, আমি আমার ছোট ভাই দুলালকে কেমন করে বুঝাবো? আমাদের মাঝে আমাদের কাছে নেই, সে যে বড় মানে চলে গেছে। দাদা, আমাকে কি মায়ের কাছে নিয়ে যাও দাদা। দুলাল, এবার তুই বোঝার চেষ্টা কর ভাই, মা যে আর কোনোদিন ফিরে আসবে না রে ভাই। ও মায়ের গিধার দুধের দাম কাটিয়া গায়ের চা, এক ধার দুধের দাম ও মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, তাহা বুঝবা নাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। দাদা, আমাকে কি মায়ের কাছে নিয়ে যাও দাদা। পিতা আনন্দে খাইয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরা আইল না। পিতা আনন্দে খাইয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরা আইল। মায়ে দরিয়া সন্তানের দায় কালে বা প্রাণ হারায়। মায়ে দরিয়া সন্তানের দায়, মায়ে করিয়া সন্তানের দায় কালে বা প্রাণ হারায়, এমন দরদি ভাবে কেউ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। যদি কোথায় যাই বার বলেতে শান্তিরা, কখন আসবে বাচ্চা বেবি দাদা, ছেলে যদি কোথায় যাই বার বলেতে শান্তিরা, কখন আসবে বাচ্চা ফিরিয়া, মায়ে দরিয়া সন্তানের দায় কালে মা প্রাণ হারায়। মায়ে দরিয়া সন্তানের দায়, মায়ে দরিয়া সন্তানের দায় কালে মা প্রাণ হারায়, এমন দরদি ভাবে কেউ হবে না, এমন দরদি ভাবে কেউ
কেউ হবে না আমার মাগো, এমন দরদে ভাবে কেউ হবে না আমার মাগো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাল, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, কাপড় বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদ হবে কেউ হবে না আমার মাগো, এমন দরদ হবে কেউ হবে না আমার মাগো। দাদা আমাকে একটু মায়ের কাছে নিয়ে যাও দাদা। ওরে দুলাল, ঠিক আছে দুলাল, চল আমরা মায়ের কাছে চলে যাবো দুলাল। ঠিক আছে চলে আয় দাদা। দুলাল। দুলাল, দাদা চলে আয় দুলাল, ঠিক আছে দাদা। আমরা এক্ষুনি মায়ের কাছে চলে যাবো। ঠিক আছে দাদা। মন্ত্রী জগবাদর, হ্যালো হ্যালো মহারাজ। দেখতে দেখতে সিনেহের আপনার দুলাল তো বেশ বড় হয়ে গেছে। তাই তাই তো আমি বলেছিলাম তাদেরকে যে লেখাপড়া করার একান্ত প্রয়োজন। হ্যাঁ মহারাজ, তাহলে মৃত্যুর সময় আপনার দোলালকে সেনাপতি মীর কাসেমের হাতে তুলে দিয়ে গেছে। তাই আমি বলছিলাম মহারাজ, সেনাপতি মীর কাসেমকে ডেকে তাদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন। ঠিক আছে মন্ত্রী জগবাদর, এই কে কোথায় আছিস? সেনাপতি মীর কাসেমকে আজ দরবারে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজ জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, আপনি আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? সেনাপতি মীর কাসেম, মহারাজ, দেখতে দেখতে সিনেহের আপনার দুলাল বেশ বড় হয়ে গেছে। তাই তো তাই তো তাই তো রানী রাজলক্ষ্মীর মৃত্যুর সময় আপনার দুলালকে তোমার হাতে তুলে দিয়ে গিয়েছে। তাই তো আমি মনে মনে স্থির করেছি আপনার দুলালকে তুমি মাস্টারের বাড়িতে রেখে আসবে। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। আমি এখনই আপনার দুলালকে নিয়ে মাস্টারের বাড়িতে যাচ্ছি মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, হয়তো আমার ফিরতে কয়েকদিন বিলম্ব হবে, কিন্তু আমি ফিরে এসে যদি এই ধর্মপুর রাজ্যের কোনো ক্ষতি হচ্ছে এবং কি আমার মহারাজের কোনো ক্ষতি করার চেষ্টা করছেন, তাহলে এই ধর্মপুর রাজ্যের সবাই আপনাকে ক্ষমা করলেও এই মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম আপনাকে কোনদিন ক্ষমা করবে না। কথাটা যেন মনে থাকে। এই কে কোথায় আছিস? আপনার দুলালকে আজ দরবারে পাঠিয়ে দে। আমাদেরকে ডেকেছেন পিতা? হ্যাঁ আপন, বলুন পিতা। আমি তোমাদেরকে ডেকেছি। আপন পিতা, দুলাল, তোরা যে এখন বড় হয়েছিস রে বাবা, তাই তো আমি মনে মনে স্থির করেছি তোর কাকামণির সাথে তোরা লেখাপড়া করতে যাবি মাস্টারের বাড়িতে। না পিতা, আমরা আপনাকে ছেড়ে কোথাও যাব না পিতা। আমাদের ছোট রেখে আমাদের মা চলে গিয়েছে, আমরা যে আপনাকে ছাড়া থাকতে পারবো না পিতা। ওরে আপন, ওরে দুলাল, পিতা, এরম করে না রে বাবা, কারণ আমার বর্তমানে যে তাদের যে এই রাজ্যটা দিতে তাদের পরিচালনা করতে হবে, তাই তো তোদের লেখাপড়া করার একান্ত প্রয়োজন। ঠিক আছে পিতা, আমরা আর অমত করবো না। দুলাল দাদা, আমাদের পিতা যখন আমাদেরকে বলছেন আমরা বিলম্ব না করে আমরা চলে যাব ওই গুরুজির বাড়িতে লেখাপড়া করতে। কাকামণি, দুলাল বাবা, তোর বাবা ঠিকই বলেছে, তোরা হয়েছিস রাজার ছেলে, তোদের পিতারা বর্তমানে এই রাজকার্য তোদেরই পরিচালনা করতে হবে বাবা। তাই বলছিলাম কি, তোমার পিতার কাছ থেকে বিদায় দাও, তোমাদেরকে যে লেখাপড়া শিখতে হবে। আমরা তাই করছি কাকা। ঠিক আছে, যাও বাবা।
তাই বিদায় দেন তাই দেন পিতা বিদায় দেন মোদেরকে হায় বিদায় দেন বিদায় দেন পিতা বিদায় দেন মোদেরকে গোলাম হাই গো লেখাপড়া শিখতে যাব পিতা মাস্টারের বাড়ি গো মাস্টারের বাড়ি তোমাদেরকে যে লেখাপড়া শিখতেই হবে বাবা তোমরা হচ্ছে রাজার ছেলে এই আশীর্বাদ করবেন পিতা দিয়া মুখের হাসি এই আশীর্বাদ করবেন পিতা দিয়া মুখের হাসি হাই গো ফিরে এসে নিতে পারিবেন আপনার চরণ ধুলি গো আপনার চরণ ধুলি পিতা আপনি আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা যেন পারি আপনার মুখ উজ্জ্বল করতে কাকামণি দুলাল চলুন চলো কাকামণি মহারাজ এখানে বিলম্ব না করে এক্ষুনি আমরা চলে যাব মাস্টারের বাড়িতে লেখাপড়া করতে তাই চলো আপন দুলাল মহারাজ কাকামণি। বিদায় মহারাজ বিদায় 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 যাব। বিদায় বিদায় মহারাজ সেনাপতি মীর কাসেম আপনার সম্মুখে আমাকে বারবার অপমান করছে কিন্তু আপনি কিছুই বলছেন না এর মানে আমি কিছুই বুঝতাছি না মন্ত্রী জং বাহাদুর সেনাপতি মীর কাসিমের কথাই তুমি মনে করো না কারণ সে যে একজন ন্যায়ের প্রদীপ কারণ তার কাছে অন্যায়ের কোনো ছাড় নাই তাই বলে আমাকে বারবার অপমান করবে মন্ত্রী জং বাহাদুর মহারাজ সেনাপতি মীর কাসিমের কথাই না কিছু মনে করে চলো দরবার আজকে এখানে এই মন্তব্য ঘোষণা করা হলো তাই চলুন মহারাজ ঠিক আছে উফ ঠাকুর আজ অনেকদিন হয়ে গেল এই ধর্মপুর রাজ্যে আমি একটি স্কুল তুলেছি আজ আমি একটি ছাত্র সন্ধান পেলাম না এদিকে আমার বাল্যকালের বন্ধু মীর কাসেম সে যে কথা দিয়েছিল সে আসবে সেও এলো না জানি না রাজ্যে কি কোনো অমঙ্গল ঘটেছে কিনা মাস্টার একে আমি বন্ধু মীর কাসেমের কণ্ঠন সুর শুনতে পাচ্ছেন মাস্টার কি বন্ধু মীর কাসেম তুমি কি বন্ধু মীর কাসেম কি আজ আমার সঙ্গে দেখা করবে মাস্টার মাস্টার কি বন্ধু মীর কাসেম মাস্টার আজ অনেকদিন পর আমার কথা মনে বললো হ্যাঁ মাস্টার বলো বন্ধু তোমার মুখ খারাপ আমি বলে দেখছি কেন তোমার মাথা তীর করে কাঁপছে বলো বন্ধু রাজ্যের কি সংবাদ মাস্টার মাস্টার বলো বন্ধু বলো মহারানী 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 কি হয়েছে খুলে বলো বন্ধু মহারানী কি হয়েছে মহারানী মহারানী এই পৃথিবীর মায়া ছেড়ে এই পথ চলে গেছে মাস্টার হে কি শুনালে ভাই বীর কাসেম এই রানী রাজলক্ষ্মীর মৃত্যু হয়েছে এই সংবাদটুকু তুমি আমাকে আগে দিলে না কেন আমি যে তার সহজাতি হয়ে পারলাম না তার সৎ কাজের ব্যবস্থা করতে মাস্টার বলো বন্ধু আজ তুমি আমার কাছে কি জন্য এসেছো বন্ধু
মাস্টার, রাজ কাজের ব্যস্ততার কারণে তোমাকে যে খবর দেওয়া হয়নি মাস্টার। ঠিক আছে বন্ধু, আমি এসেছি বলো বন্ধু তুমি কেন এসেছো বন্ধু? মহারানীর মহারানীর স্নেহর আপন আর দুলাল তাদেরকে নিয়ে এসেছি তোমার এই পাঠশালায় ভর্তি করানোর জন্য। মাস্টার, তুমি কি পারবে স্নেহর আপন আর দুলালকে নিজের সন্তানের মতো মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে? হ্যাঁ বন্ধু, পারবো আমি। আমার কাজই তো হচ্ছে মানুষ করা, কারণ আমি যে হয়েছে একজন শিক্ষক। তাই তো তুমি একদিন মনে করে দেখো বন্ধু, একদিন ওই প্রথম ধুলো থেকে রানীমা তোমাকে আমাকে করে রে বানিয়েছে তোমার প্রধান সেনাপতি, আর আমাকে দিয়েছে এই ধর্মপুর রাজ্যের একজন মাস্টার হয়ে। তাই তো আমার শরীরের এক বিন্দু রক্ত থাকতে ছেলের আপনার দুলালকে আমি যে শিক্ষিত করে গড়ে তুলব। কোথায় কোথায় আমার ছেলের আপনার দুলাল? ঠিক আছে মাস্টার, আমি তোমার কথা শুনে অনেক খুশি হলাম। আপন কাকামণি, দুলাল, কাকামণি। বাবা, তোর গুরুজিকে প্রণাম কর। তাই করছি কাকামণি। আপন ওঠো বাবা দুলাল, গুরুজি, তোমরা আমার বুকে এসো। গুরুজি। আমার যে আত্মার আত্মা বন্ধু। কাকামণি, আপন, আমাদের থেকে পড়া করতে হবে কাকামণি। হ্যাঁ বাবা আপন দুলাল, তুমি আমাদের তোরা হয়েছে সে রাজার ছেলে, এখানে থেকে তোদেরকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে গড়ে উঠতে হবে। কাকামণি, তুমি যদি আমাদের সাথে এখানে থাকো তাহলে আমরা এখানে থেকে লেখাপড়া করব। মেহেরবানি খোদা, আমি এখন কি করব আমি যে ভেবে পাচ্ছি না। আপন দুলাল, বাবা, ওই যে দেখো, কাকামণি, ওই যে দেখো দুটি পাখি, ওই তো দেখতে একটা পাচ্ছ। লাল একটা নীল। মাস্টার, আমি একটা চলে লাল, যাচ্ছি মাস্টার। একটা নীল। বিদায় মাস্টার, বিদায়। লালটা আমার আর সবুজটা তোর। আরে আমি বলছি লালটা আমার। আমি বলছি লাল। আচ্ছা ঠিক আছে, তোর যেটা ভালো লাগে তুই ওটাই নিবি। ঠিক আছে। চল আমরা কাকামণির কাছে যাই। কাকামণি, ওরে বাবা আপন, ওরে দুলাল, গুরুজি, তোদের কাকামণি চলে গিয়েছে তাই কি হয়েছে? আমি তাদের গুরুদেব রয়েছে, তোরা কাঁদিস রে বাবা। তোরা যে অনেক দূর থেকে এসেছিস, তোদের যে বিশ্রামের প্রয়োজন, চল বাবা, তোরা হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নেবি। আর দে, তোদের লেখাপড়াও করতে হবে। তার যদি এভাবে ভেঙে পড়িস, অনেক আমি কষ্ট পাবো। ওগো গুরুজি, আমাদের ছোট রেখে আমাদের বাদ চলে গিয়েছে। আমরা যাকে আগলে রেখে বাঁচতে চেয়েছিলাম আমাদের কাকামণি, সেও যে আমাদেরকে এখানে রেখে চলে গেছে। বলুন গুরুজি, আমরা কেমন করে থাকবো গুরুজি? ওরে আপন, ওরে দুলাল, এই পৃথিবীতে যে থাকার জায়গা নয় রে বাবা। তাই তো তোদের জন্য আমরা এসেছি, শুধু শুধু ভালো মন্দ কাজ করার জন্য। তাই তো তোদেরকে যে শিক্ষার প্রয়োজন, তার তোদেরকে লেখাপড়া করতে হবে। আয় লেখা পড়া ভালো লাগে না, মনে বড় দুঃখ। লেখা পড়া ভালো লাগে না, মনে বড় দুঃখ। ওরে দুলাল, কে বাবা, তোদের কান্না দেখলে যে হাঁটতে পারছি না রে ওরে আপন। ওরে দুলাল, ভাই গো কোথায় গেলে দেখতে পাবো গুরু মায়ের চরণ মুখ গো। কাঁদিস রে আপন। মায়ের চরণ কান্না দেখলে যাবে বুঝতে পারছি না।
কলাবা দূরে খাইলে কলা না হয় মাটি ঝুর কলাবা দূরে খাইলে কলা না হয় বাতি রাজি হাই গো ফিরে মা মরিলে ভাইরে ছেলের হয় দুর্গতি গো ছেলের হয় দুর্গতি হরে আপন হরে দুলাল গুরুজি এই পৃথিবীতে থাকার জায়গা নয় একদিন না একদিন যে আমিও চলে যাব তোরাও চলে যাবে তাই তোরা কাঁদিস না। চল বাবা ঠাকুর থেকে এসেছিস তোদের যে বিশ্রামের প্রয়োজন ঠিক আছে চলে আয় দুলাল তাই চলুন গুরুজি চলে আয় তাই চলুন গুরুজি শালাকে আমি বললাম বললে একটু রে, আমার একটু আয়। আয় রে, আয় শালা রে, এই। শালাকে একটু বললাম একটু মাত্রা একটু কম আছে, শালাটা শুনলো না রে। শালা আমাকে এমন খাওয়া খেয়েছি আমি চোখে শুধু সরিষা আরে ফুল দেখছি রে। আকি হায় রে মাঝি মদের লোক পাহাড়ে দিয়া যাই আকি হায় রে নোয়া মাঝি মদের লোক পাহাড়ে দিয়া যায় আকি হায় মতি খায়া শুয়া থাকি শিয়রে পুষ্করণী দেখি মতি খায়া শুয়া থাকি শিয়রে পুষ্করণী দেখি বাজার দেখি তাল গাছের গায়ে মনোরা মাঝি ভেদা মাঝে বাদা খায় পুঁটি মাঝে পাঞ্চা খায় ভেদা মাঝে বাদা খায় পুঁটি মাঝে পাঞ্চা বাই ফটকা শালা কাল ফুলায়া শ্বশুর বাড়ি
আজ যেন এই মানুষটাকে আমি খুব ক্লিয়ার। কি হলো, কথা বলিস না কেন রে? একটু কম হয়েছে নাকি? একটু খায় নেই। হ্যালো বোকাল ওঠান। আরে বাবা রে, হ্যালো আরে হ্যালো শালাকে বললাম যে আমার একটু কম খাওয়া রে। আমি এই, আমি একটু চোখের মধ্যে সরিষার ফল দেখছি। বাবা বাতল, তোরে তো খেয়ে আমি আজ যা 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 হয়েছি আর হবে না। আহ, আমি যার পারছি না রে। বাবা বাতল, তুমি একটু আমাকে পাহাড় দিও। আ- আই এই, এই, কথা বলতে আজকিস কেন রে? আমি যে খুব মাথা, তুই একটু আমার পাহাড় দে, আমি একটু আরাম করি গো। তোমরা আমারে দেখো, হ্যাঁ আমি কিন্তু মাতাল মাতাল। বাবা বোতল গো, না দেব না গো, আমি খাবো, আমার কম হয়েছে গো। বাবা বোতল, আরে মশা, হ্যালো, অনেকক্ষণ ধরে প্রাসাদে বসে আছি, একটুও ভালো লাগছে না। যাই প্রাসাদের বাগানে গিয়ে ফুল বাগানে একটু ঘুরে আসি। কিন্তু আমার এই ফুল বাগান আমার প্রাণের মানুষের জন্য বাহাতিয়ে রাখবো। হ্যালো রে, হ্যালো, ওরে বাগানে কত আর দেব পাহারা, কত আর বুঝি দেব বন্ধুর কথা বলে। আরে গো, ওই আমার লক্ষ টাকার বাগান খাইতে চায়। আশপাশের ওই ছাত্রা ছাগলে, ও ছাগলে, আশপাশের ওই ছাত্রা ছাগলে। বাগান কত আর দেব পাহারা, কত আর বুঝি দেব বন্ধুর কথা বলে। লক্ষ টাকার বাগান খাইতে চায়। আশপাশের ওই ছাত্রা ছাগলে, ও ছাগলে, আশপাশের ওই ছাত্রা ছাগলে। কাকার মজা কাঁচা বন্ধু, কাকার মজা পাকা। আমি থাকি জামালপুরে, তুমি থাকো ঢাকা, তুমি থাকো ঢাকা। কাকার মজা কাঁচা বন্ধু, পাকার মজা পাকা। আমি থাকি জামালপুরে, তুমি থাকো ঢাকা, তুমি থাকো ঢাকা। আদর ভরা কিসমিসে হয় সরাইয়া দিলে, আমার লক্ষ টাকার বাগান খাইতে চায়। কি আমার ফুল বাগানে আমার বিনা অনুমতিতে কে ভাবে সরেছে? এখন আমি কি করি? না, ওকে ডেকে দেখি ও কোথা থেকে এসেছে। এই শুনছো, এই শুনছো, আরে ওঠো না। এই বাবা, এত নিদ্রে গেছে, এত করে ডাকছি তারপরে উঠছে না। এখন তাহলে কি করি? হে গো তুমি শুয়ে আছো ফুলের বাগানে গো, ফুলের বাগানে।
ডাকছি কিছুতেই শুনছে না, কিন্তু তোমাকে যে কিভাবে জাগাইতে হয় এই চন্দ্রাবতীর তা ভালো করেই জানা আছে। তুমি উঠবে না তো? ঠিক আছে, দাঁড়াও, মজা দেখাচ্ছি। মশা রে, এ তো ডেঙ্গু মশা হয়েছে রে। এলেছে, ধ্যাৎ। আহ। এই, কি রে বাবা বোতল, তুই থাকতে আমার ডেঙ্গু মশা কামড়াই রে। এই, কে তুমি? হ্যাঁ, তুমি আমারে জাগায় লাগানো রে? হ্যাঁ? এ তুমি কে? আমার পরিচয় পরে দিচ্ছি, আগে বলো তুমি কে? আমি আমার পরিচয় নিবে নাকি? হ্যাঁ, আরে আমার পরিচয় যদি তুমি নাও তাহলে তুমি এখান থেকে লেজ গুটিয়ে শ্বাসঘর ছেড়ে জামালপুর চলে যাইবা। আরে ধ্যাৎ, মানুষের নাম শুনে কেউ কি কখনো পালায়? এটা কোনো কথা? আরে তোমার দাদা রে, পরিচয় দাও। কিছু কিছু নাম শুনলে পরে মুইটা ছাড়ানে যায়। আরে রাখো, আগে বলো তোমার নাম কি? তাহলে আমার নাম শুনবে তুমি? শুনবো। শুনে তো আবার পলাবে না তো? আরে না, বলো তো। সত্যি করে বলছো? সত্যি বলছি। এক সত্যি, এক সত্যি, দুই সত্যি, দুই সত্যি। বলো তিন সত্যি। পরিচয় দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার পরিচয় দেই। হ্যাঁ, আমি হয়েছি সোনা গো। আইরে সোনা। পরিচয় পরিচয়। আহা, আমি হয়েছি এই হাতিবাঙ্গা ইউনিয়ন, দেওয়ানগঞ্জ থানা, জামালপুর জেলা, এবং কি সেই কোনাবাড়ির টপ মাস্তান। মাস্তান? ইয়েস, আজকাল অনেকে মাস্তান বলে দাবি করে, কিন্তু তোমার নামটা কি শুনি? আমার নাম হয়েছে টপ মাস্তান হেকমত আলী গুন্ডা। আরে কোথায় যাচ্ছ? আরে কাফো কেন? তোমাকে আগেই বলেছিলাম গো। তুমি আমার পরিচয় দিতে হবে না ভাই, সরেন। আমি আরে দাঁড়াও না কেন? তুমি আমার পরিচয় নিয়েছো, তোমার পরিচয় না দিয়ে এখান থেকে লেজ গুটিয়ে চলে যাবে? সেটা কি সেই হেকমত আলী গুন্ডা মানবে? মানে আমার পরিচয় কি দিতেই হবে? অবশ্যই। পরিচয় দরকার নেই বাবা, আমি চলে যাই। আরে দাঁড়াও, তোমার পরিচয় না দিয়ে এখান থেকে একটুও তুমি যেতে পারবে না। তাই ইয়েস, দিতেই হবে? অবশ্যই। আচ্ছা তাহলে শুনুন। আমি হচ্ছি অজয় রাজার একমাত্র কন্যা চন্দ্রাবতী। যেও না রে বন্ধুয়া, যেও না, যেও না, যেও না রে বন্ধুয়া, যেও না রে
আছে বন্ধু, এবার চলো। কোথায় যাব? কেন, তুমি জানো না না তা। এখানে অনেকক্ষণ থাকলে কেউ দেখে ফেলতে পারে। আচ্ছা বন্ধু, ছেড়ে তো কখনো চলে যাবে না বন্ধু? আরে কখনো তোমাকে ছেড়ে চলে যাবো সত্যি না। বলছো? হ্যাঁ চলো। তাই বলছো? চলো। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, রানী রাজলক্ষ্মীর মৃত্যুর পর আর এদিকে রাজ্য পরিচালনা করতে করতে আমি যে অনেক ক্লান্ত হয়ে গেছি। মহারাজ, আমি আপনার সকল প্রজাগণের দ্বারে গিয়েছিলাম। তারা কিনা বলছে রাজা ধনবতীর এত ধন সম্পদ থাকতেই সে কেন দ্বিতীয় দ্বার গ্রহণ করছে? খামোশ বিয়াদব! মহারাজ, এই যে- মন্ত্রী জং বাহাদুর, তুমি ভালোভাবে জানো রানী রাজলক্ষ্মীর মৃত্যুর পর তাকে আমি কথা দিয়েছি আমি কখনো দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। মহারাজ, এই যে আমার কথা নয়, এই যে হচ্ছে প্রজার সাধারণের কথা। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, তুমি রাজ্য পরিচালনা করতে করতে তুমি হাঁপিয়ে উঠেছো, তাই তো তোমার বিশ্রামের প্রয়োজন। মহারাজ, আমি বলছিলাম কি আপনার অনেকদিন হলো রানী রাজলক্ষ্মী মৃত্যু হয়েছে, তাই আপনার মনটা অনেক খারাপ। তাই বলছিলাম মহারাজ, চলুন আমরা শিকারে চলে যাই। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, তুমি অনেক ভালো কথা বলেছো, কিন্তু আমি শিকারে চলে গেলে আমার এই রাজ্যকে পরিচালনা করবে। মহারাজ, আপনার তো বিশ্বস্ত সেনাপতি মন্ত্রী বলে সেনাপতি মীর কাসেম রয়েছে। সেনাপতি মীর কাসেম কি পারবে এই রাজ্য পরিচালনা করতে? হ্যাঁ মহারাজ, সেনাপতি মীর কাসেম ঠিকই পারবে। ঠিক আছে, সেনাপতি মীর কাসেমকে দরবারে আনার ব্যবস্থা করো। এই কে কোথায় আছিস? সেনাপতি মীর কাসেমকে রাজদরবারে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, আপনি আমাকে কেন স্মরণ করছেন মহারাজ? সেনাপতি মীর কাসেম, মহারাজ, রানী রাজলক্ষ্মীর মৃত্যুর পর আমার মনটা বেশ ভালো নেই, তাই তো আমি মনে মনে স্থির করেছি আমি শিকার করতে যাব। মহারাজ, আপনি শিকারে যাবেন সে তো বেশ ভালো কথা মহারাজ, কিন্তু আপনার সাথে কে যাবে মহারাজ শিকারে? আমার সাথে যাবে মন্ত্রী জং বাহাদুর। মন্ত্রী জং বাহাদুর যাবে মহারাজ? হ্যাঁ হ্যাঁ, সেনাপতি মীর কাসেম। বেশ ঠিক আছে মহারাজ, আপনি শিকারে যাবেন, বেশ ভালো কথা মহারাজ। মহারাজ, আপনি যদি অনুমতি দেন তাহলে মন্ত্রী জং বাহাদুরকে একটি কথা বলতে চাই মহারাজ। কথা ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো। ঠিক আছে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজকে শিকারে নিয়ে যাবেন, বেশ ভালো কথা, কিন্তু আমি আশা করব শিকার থেকে ভালোভাবে ফিরে আসবে। আর যদি শিকার থেকে ভালোভাবে ফিরে না আসে, মহারাজের কোনো ক্ষতি করার চেষ্টা করুন, তাহলে ধর্মপুর রাজ্যের সবাই আপনাকে ক্ষমা করলো, এই মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। হুঁশিয়ার বেয়াদব! সেনাপতি মীর কাসেম, মহারাজ, মন্ত্রী জং বাহাদুর, আমি এখানে দাঁড়িয়ে থাকতেও তোমরা এরকম ভাবে তোমার ব্যবহার করছো। মহারাজ, আপনাকে ক্ষমা করে দিন মহারাজ। ঠিক আছে সেনাপতি মীর কাসেম, আমি শিকার থেকে ফিরে না আসা পর্যন্ত আমার এই রাজ্যটা তুমি পরিচালনা করো। মহারাজ, আমি কি পারবো মহারাজ আপনার এত বড় গুরু দায়িত্ব পালন করতে? মহারাজ, হ্যাঁ সেনাপতি মীর কাসেম, তুমি পারবে তোমার গুরু দায়িত্ব পালন করতে, কারণ তোমার প্রতি আমার যে এতটুকু বিশ্বাস রয়েছে। ঠিক আছে মহারাজ, আপনি যখন এত করে বলছেন আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব মহারাজ। ঠিক আছে সেনাপতি মীর কাসেম। ঠিক আছে মহারাজ, আমি চলে যাচ্ছি মহারাজ। মহারাজ, সেনাপতি মীর কাসেম বারবার আপনার সম্মুখে আমাকে অপমান করছে, কিন্তু আপনি তো কিছু করতেছেন না মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, সেনাপতি মীর কাসেমের কথাই তুমি কিছু মনে করিও না, সে যে একজন ন্যায়ের প্রতীক। ঠিক আছে মহারাজ, চলুন আমরা শিকারে চলে যাই। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর,
তুমি শিকারে যাওয়ার ব্যবস্থা করো। মহারাজ আমি বলছিলাম কি শিকার হইতে আমরা না ফিরে আসতে পারি, তাই বলছিলাম শেষবারের মতো আমরা একটু আনন্দ করতে করলে ভালো হতো না মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ ঠিক আছে, আমরা এখন অন্তপুরে চলে যাব। ওজির সাহেব, ওজির সাহেব, মহারাজ দেখতে দেখতে আমার একে মাত্র বের উপযুক্ত হয়েছে, তাই তো আমি মনস্থ করেছি একে মাত্র মেয়ের বিবাহ বর্জন করব। মহারাজ আমি বলেছিলাম কি মহারাজ, মা চন্দ্র অনেক বড় হয়েছে, সে যে বুঝতে শিখেছেন তার মধ্যে অন্ত প্রয়োজন মহারাজ। ওজির সাহেব, আপনি ঠিকই বলেছেন, আমার একে মাত্র মেয়ে আজ উপযুক্ত হয়েছে, তাই তো মেয়ের মুখ থেকে আমি শুনতে চাই মেয়ের বলে কি এই কে কোথায় আছে, আমার একমাত্র মেয়েকে দরবার পাঠিয়ে দে। অজির সাহেব, মহারাজ হ্যালো আমি আপনাকে আদেশ দিয়েছি, আমার নেওয়া হচ্ছে বংশের এই হচ্ছে হ্যালো? দরবার থেকে আমার যে ঐতিহ্য হ্যালো, আছে বোকাল উঠান। সেই ঐতিহ্যের বহনে আজ আমি আমার মেয়ের বিয়ে সম্পন্ন করব। তাই হবে আজ মহারাজ। আমার মেয়ে যখন আসবে আমি তাকে জিজ্ঞাসা করব, আজ যদি আমার কথা মানে তো ভালোই, আর যদি না মানে তাহলে আমি কোনোদিন বরদাস্ত করব না। মহারাজ আমি আশা করি মহারাজ মা চন্দ্র আপনার কথা অবশ্যই মানবে মহারাজ। সজির সাহেব, আপনার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। এই কে কোথায় আছিস, আমার একে মাত্র মেয়েকে দরবারে পাঠিয়ে দে। আমাকে ডেকেছেন পিতা? হ্যাঁ মা চন্দ্রা, আমি আজ অনেক আশা করে দরবার থেকে সমস্ত এলান জারি করে দিয়েছি, আমার বেটিস থেকে আজ দরবারে যে প্রতিহিত হইতে এসেছে, তাই তো এই দরবারে নিয়ে অনুযায়ী আমার দরবার থেকে আমার যে আমার বংশের আছে মোতাবেক যে বিয়ে সম্মানিত হয়, তাই তো স্বয়ংবর সভা, তাই তো এই স্বয়ংবর সমাজ বংশের নেওয়া অনুযায়ী আমি যা করব, তুমি তাতে রাজি না রাজি না? পিতা আমি আপনার অমত কখনো হইনি আর কোনোদিন হবো না। বাহ বাহ বাহ, এই কথাটি শোনার জন্য আমি ব্যাকুল হইয়াছিলাম। এ না হলে তুমি আমার মেয়ে। পিতা কাছে আমার মুখটা আনন্দে ভরে যাচ্ছে, তাই তো আজ তুমি যে কথা বলেছ এই কথার আজ আমি অনেক খুশি হয়েছি। তাই তো মন্ত্রী মহাশয়, মহারাজ আপনি এই সারা রাজ্যময় ঘোষণা করে দিন, আগামী শুক্রবার সকাল 10 ঘটিকার সময় এই রজয় দরবারে স্বয়ংবর সভার আয়োজন করা হবে। আর এই বিভিন্ন দেশের রাজা ঘোষণা আমার এই সবাই সবাই উপস্থিত হতে পারবে। তোমার একমাত্র মেয়ে চন্দ্রা যার উপহার দিতে যাবে সে হবে আমার একমাত্র ক্ষমতা। মহারাজ ঠিক আছে মহারাজ, আমি সারা রাজ্য আমার ঢুল পিটিয়ে দিচ্ছে, আমি ঢিল পুড়িয়ে দিব। অজয় রাজদরবারে এক স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছে, সেই স্বয়ংবর সভায় দেশের 60টি রাজা থাকবে, রানী চন্দ্রা যার গলে বরমাল্যতে পরিয়ে দিবে সেই হবে এই রাজ্যের রাজ্যমাতা মহারাজ। ঠিক আছে মন্ত্রী মহাশয়, আপনার কথা শুনে আমি বেশ খুশি হয়েছি। তাই তো আপনি সারা ওই রাজ্য ঘোষণা করে দিন, আগামী শুক্রবার সকাল 10 ঘটিকার সময় এই স্বয়ংবর সভায় যে সবাই উপস্থিত হতে পারবে, এবং এই স্বয়ংবর সভায় আমার মেয়ে যাকে গলায় ময়লা পুড়িয়ে দিবে সে হবে আমার একমাত্র জামতা। ঠিক আছে এবার বেশ, চলো এবার আমরা আশ্রয় কক্ষে চলে যাই। জং বাহাদুর, মহারাজ আমরা তো এমন একটা শিকারও পেলাম না। তাই তো দেখছি মহারাজ, হয়তো সম্মুখে গেলে আমরা ঠিকই শিকার বিজেতে পারবো। তাই চলুন মন্ত্রী জং বাহাদুর। তাই তো, মন্ত্রী জং বাহাদুর, মহারাজ
শিকার করতে করতে আমি যে অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই তো একটু যদি জল পিপাসার যদি ব্যবস্থা করতে। মহারাজ, এই অনন্ত জঙ্গলের মাঝে আপনি জল কই পাবেন মহারাজ? ধুল, তবে একটি কথা মহারাজ, ওই তো দেখা যাচ্ছে একটি রাজপ্রাসাদ, সেখানে গেলে আমরা হয়তো জল পিপাসা নিরাময় করতে পারবো। ধুল ধুল ধুল, অজয় রাজ দরবারে এক স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছে। সেই স্বয়ংবর সভায় রাজা থাকবে, অজয় রাজ। এই তো আমার উত্তম সুবোধ। ছলে বলে কৌশলে যেমন করে হোক না কেন, রাজা ধনবতীকে শুধু আমি দ্বিতীয়বার গ্রহণ করাবো। তবে আমার নাম হ্যালো, মন্ত্রী জং বাহাদুর। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, তুমি কি ভাবছো? না মহারাজ, চলুন আমরা ওই রাজার দরবারে জল পিপাসার নিবারণ করবো। তাই চলুন মন্ত্রী জং বাহাদুর। চলুন মহারাজ। ওজিরে আজম, হ্যালো, এই কে কোথায় আছিস? রোজিরকে দরবারে পাঠিয়ে দে। হ্যালো হ্যালো, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা জানেন আজ এই রজয়পুর শহরের আমি একমাত্র রাজা রজয় সিংহ। তাই তো আজ আমার মেয়ে স্বয়ংবর সবাই আপনারা যারা এসেছেন তারা রাসন গ্রহণ করতে পারেন, সেটা A to Z। আপনারা সবাই এসে বসতে পারেন। আমার মেয়ে একমাত্র চন্দ্রা যার গলায় মালা গ্রহণ করবেন, আমি তাকে আমার একমাত্র মেয়ের জামতা হিসেবে গ্রহণ করব। সখী, তোরা কি বলতে পারিস এখানে কোন কোন দেশের রাজা আছে? এই ভূগোল দাও। শোনো শোনো রাজকন্যা, বলি যে তো মারে গো, বলি যে তোমার
যায় পারে। তুমি কার ঘরে বরমাল্য দান করবে তা আমরা না দেখেই চলে যাব? ঠিক আছে, তাহলে তোরা বস। পরাবো কাহার গলে এ সাধেরি মা, হ্যালো, ওরে নিভাতে মনেরই জ্বালা, ভাসি আমি নয়ন জলে। পরাবো কাহার গলে এ সাধেরি মালা, নিভাতে মনেরই জ্বালা, ভাসি আমি নয়ন জলে। পরাবো কাহার গলে। বুলবুলিয়া গোলাপ পাতা চাঁদিয়ার বেলি, নানা ফুলে গেঁথেছি মালা যতনে আমি। বুলবুলিয়ার গোলাপ পাতা চাঁদিয়ার বেলি, অনেক যত্নে গেঁথেছি মালা যতনে আমি। তাহার গলে দিব মালা, তাহার গলে দিব মালা, মনে জানে নিভাতে মনে সাক্ষী থাইকো চন্দ্র সূর্য আসমানের জোহর, নীরব আসমানের জমিন। না না না, এই বিয়ে আমরা মানি না। আমরা 7 দেশের 7 যুবরাজ থাকতে বরমাল্য দিল এক বৃদ্ধ ধরা যাকে আমরা এই মেয়েকে ছিনিয়ে নিব, যুদ্ধ ঘোষণা করব। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এই শয়তানগুলোকে যুদ্ধের স্বাদ মিটিয়ে দাও। আমাকে আদেশ করুন মহারাজ, আমি এই মুহূর্তে এদেরকে যুদ্ধ করে ওই অত্যাচার কবরে পাঠিয়ে দেবো। এসো তোমার যুদ্ধ থামিয়ে দেবো। ব্যাস, আজ আমি অনেক খুশি। আমার বংশের ন্যায় অনুযায়ী আজ আমার একমাত্র মেয়ে, যার গলায় বরমালা পড়েছে, তাকে আমার একমাত্র মেয়ের জামতা হিসাবে আজ আমি গ্রহণ করেছি। তাই তো বংশের ন্যায় অনুযায়ী আজ আমি কখনো ভুলতে পারবো না। মহারাজ, এবার আমাদের বিদায়ের ব্যবস্থা করো। মা চন্দ্রা, তুমি দেখে আসো মা, আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি।
তোমাদের গজবে হও তোমার একে মাত্র জামাতারে তোমাদের গজবে হও মা তোমাদের গজবে হও। চন্দ্রা, এ কি করলে তুমি? হ্যালো, চন্দ্রা, চলো এখন আমরা চলে যাই। তাই চলুন মহারাজ। বাহ, প্রাসাদটা তো অনেক বড় আর অনেক সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু এই প্রাসাদটা কে সাজিয়েছে? এ কি চন্দ্রা, এরম করে তুমি কি দেখছো? মহারাজ, আমি প্রাসাদটা হ্যালো? ঘুরে ঘুরে দেখছিলাম। প্রাসাদটা অনেক বড় আর অনেক সুন্দর করে সাজানো হয়েছে। কে সাজিয়েছে মহারাজ? চন্দ্রা, এই প্রাসাদটি সাজিয়েছে রানী রাজলক্ষ্মী। রানীর মৃত্যুর সময় এই প্রাসাদটি এইভাবে সাজিয়ে রেখেছে। সে তো আর এই পৃথিবীতে নেই। মহারাজ, বসুন মহারাজ। আজ আমাদের বাসর রাত, তাই না? অনেক মধুর রাত, কিন্তু আমি দেখছি আপনি মনমরা হয়ে বসে আছেন কেন বলুন তো? আপনি কি জানেন আশেপাশে কি বলছে? কি বলছে চন্দ্রা? সানাইটাই আজ বলছে কি, আমি শুধু বলছি তা, ওরে রাত জেগে কেউ শুনেছে কি, আমি শুধু শুনছি তা, কি করে বুঝাই এই প্রাণটাই আজ মধুরাত আমার ফুল আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, সানাইটাই আজ বলছে কি, আমি শুধু বলছি তা, রাত জেগে কেউ শুনছে কি, আমি শুধু শুনছি তা, কি করে বুঝাই এই প্রাণটা আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা। এই বাসর ঘর ফুলে সাজানো আর জ্বলছে সুপ্রীতির সুগন্ধে, এই বাসর ঘর ফুলে সাজানো আর জ্বলছে ধূপের সুগন্ধে, এই পালঙ্কে বসে আছি একই প্রতিমারি অঙ্গে ঢঙ্গে, একটু কাছে আসো না, কিছু গল্প করো না, এই রাত কিনে আর একটু ভালোবাসো না, এই রাত ভোর হলে ফিরে পাবো না, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা।
মহারাজ, আমি শুনেছি আপনার নাকি দুটি ছেলে আছে, আপনার দুলাল। তারা এখন কোথায় মহারাজ? হ্যাঁ চন্দ্রা, তুমি ঠিকই শুনেছো, আমার দুটি সন্তান আছে, আপন আর দুলাল। তারা এখন কোথায় মহারাজ? তারা তো এখন মাস্টার বাড়িতে আছে। মহারাজ, আমি এতদিন ছিলাম না, তাই ওরা মাস্টার বাড়িতে আছে। এখন তো আমি এসে গেছি, তাই আপনি আপনার দুলালকে আনার ব্যবস্থা করুন। তুমি কি পারবা? তুমি কি পারবা চন্দ্রা? ওই মাতৃহারা দুটি সন্তানকে মায়ের স্নেহে দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করতে? কেন পারবো না মহারাজ? কারণ আমি যে নারী, আমি যে মায়ের জাত। চন্দ্রা, মহারাজ, তোমার কথা শুনে বেশ আমি খুশি হয়েছি চন্দ্রা। ঠিক আছে, আমি আপনার দুলালকে মাস্টারের বাড়ি থেকে দরবারে আনার ব্যবস্থা করছি। এই কে কোথায় আছিস? সেনাপতি মীর কাসেমকে দরবারে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, আপনি আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? কি মহারাজ, আপনার পাশের সেই নারীটি কে মহারাজ? সেনাপতি মীর কাসেম, এই যে ভাগ্যের পরিহাস। ভাগ্যের পরিহাস। হ্যাঁ সেনাপতি মীর কাসেম, আমি তো গিয়েছিলাম শিকার করতে। তারপর কি হয়েছিল? আমি শিকার করতে যে আমার জল পিপাসা লাগে, তাই তো জল নিবারণ করতে গিয়েছিলাম অজয় রাজপ্রাসাদে। অজয় রাজপ্রাসাদে যে দেখি এক স্বয়ংবর সভা। এই স্বয়ংবর সভায় চন্দ্র আমার গলায় বরমাল্য পরিয়ে দিয়েছে। ও মেহরবানি খুদা। হ্যালো, তুমি এই কথা শোনার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন মহারাজ? এখন আমার কি করতে হবে? কেন আমাকে ডেকেছেন মহারাজ? মীর কাসেম, তুমি এখন যাবে মাস্টারের বাড়িতে আপনার দুলালকে আনতে। আর চন্দ্রা যে তাদেরকে দেখবে। বেশ, আমি চলে যাচ্ছি। কারণ হচ্ছে আমি যে হুকুমের গোলাম মহারাজ। আপনি যদি অনুমতি দেন, মহারানীকে একটি কথা বলতে চাই মহারাজ। ঠিক আছে মীর কাসেম, তোমাকে অনুমতি দেওয়া হলো। মহারানী, আপনি কি পারবেন ওই মাতৃহারা দুটো সন্তান আপনার দুলাল ওদেরকে মায়ের ছেড়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে? কেন পারবো না ভাই? আমি যে মায়ের জাত। বেশ, আমি আপনার কথা শুনে খুশি হলাম। আপনি যদি পারেন ওই মাতৃহারা দুটো সন্তানকে নিজের সন্তানের মতো মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে, তাহলে আমি আপনাকে দেব পুষ্পাঞ্জলি। আর যদি তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করো, এই ধর্মপুর রাজ্য সবাই আপনাকে ক্ষমা করলেও এই মুসলিম যুবক সেনাপতির কাছে কোনোদিন ক্ষমা করবে না। কথাটা যেন মনে থাকে। একই মহারাজ, আপনার সামনে সেনাপতি আমাকে শাসিয়ে গেল, কই আপনি তার কোনো প্রতিবাদ করলেন না? চন্দ্রা, তুমি সেনাপতি মীর কাসেমের কথায় কিছু মনে করিও না। সেনাপতি মীর কাসেম যে রায়ের প্রদীপ, আর সে অন্যায় কাজ কখনোই দেখতেও পারে না, তাকে নিজেও করে না। তাই তো চন্দ্রা, চলো আমরা এখন অন্তপুরে চলে যাই। ঠিক আছে, চলো। দুলাল, দাদা, আমার অঙ্ক হয়েছে দুলাল। না দাদা, আমার অঙ্ক হয়েছে দাদা। আরে আমি বলছি আমার অঙ্ক হয়েছে। না দাদা, আমার অঙ্ক হয়েছে। আচ্ছা ঠিক আছে, গুরুজি আসুক, তারপরে দেখবো কার অঙ্ক হয়েছে আর কার অঙ্ক হয়নি। ঠিক আছে? ঠিক আছে দাদা। আচ্ছা ঠিক আছে। একই দুলাল, গুরুজি, তোমরা দু ভাই আমি অনেকক্ষণ ধরে দেখছি তোমরা অনেক ঝগড়া করছো। গুরুজি, বলো তোমাদের কি হয়েছে? গুরুজি, আমি আর দুলাল অঙ্ক করেছি। আমি বলছি আমার অঙ্ক হয়েছে, আর দুলাল কিনা বলছে ওর অঙ্ক হয়েছে। আমার অঙ্ক হয়েছে। কই দেখি দুলাল তোমার খাতা। এই তো গুরুজি। বাবা দুলাল, তোমার অঙ্কটি হয়নি। আপন, তোমার গুরুজি। অঙ্কটি হয়েছে। দুলাল, দাদা, আমি বলেছিলাম না আমার অঙ্ক হয়েছে।
দুলাল, তোমার অঙ্গ হয়নি দেখে তুমি কি মন খারাপ করেছো দুলাল? না গুরুজি, গুরু বলেছে মুক্তি করিও না ভার, একবার না পাইলে তুমি যে দেখো তো শতবার। দুলাল, মন খারাপ করে না তো? মাস্টার একে একে আমি যেমন তুমি কাশ্যপের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, মাস্টার একে একে আমি যাবো মূলভূমির কাশ্যপের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। মাস্টার মাস্টার কাকামণি, কাকামণি, আপনি কেমন আছেন কাকামণি? আমি ভালো আছি বাবা, তোরা কেমন আছিস? আমরা ভালো আছি কাকামণি। সেই যে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, আর এলেন না কাকামণি। বাবা, কাকামণি। আমি চলে এসেছি বাবা। বন্ধু মীর কাশ্যপ, অনেক দিন পর তুমি আমার দরবারে এসেছো বন্ধু। বন্ধু মীর কাশ্যপ, আমি তোমার মুখ খারাপ বলে দেখছি কেন? তোমার মাথা থির করে কাঁপছে। বলো বন্ধু, রাজ্যে কি অমঙ্গল ঘটছে? বন্ধু বলো বন্ধু। মাস্টার, মহারাজ, মহারাজ বলো বন্ধু, মহারাজ কি হয়েছে বন্ধু? মহারাজ দ্বিতীয় দল ওই বাড়ির রাজলক্ষ্মীর গাছ স্পর্শ করে বলেছিলে যে আমি মুসলিম যুবক সেনাপতি মীর কাশ্যপ বেঁচে থাকতে মহারাজকে কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করতে দেব না। বল বন্ধু, আজ কোথায় গেল সেই তোর প্রতীক্ষা? মাস্টার, কেমন করে মহারাজ দ্বিতীয় দ্বার গ্রহণ করলো? মাস্টার, আমি যে নিরুপায় ছিলাম, ওই মন্ত্রী জং বাহাদুর শিকারে যাবার ছলনা করে মহারাজকে দ্বিতীয় ধার গ্রহণ করেছে মাস্টার। তাই তো ছোট রানী বলছে আপনার দেখবে। এ কি বলছো বন্ধু? হ্যাঁ হ্যাঁ আমি আপনার দুলালকে ছেড়ে কিভাবে থাকবো বন্ধু? মাস্টার, আমি যে হুকুমের গুলাম, এ তো মহারানীর আদেশ। আপন গুরুজি, হরে দুলাল, গুরুজি। ধর আমার কাছে আয় বাবা। গুরুজি, দুলাল, গুরুজি, এটা ভুল, এটা তোদের কাকামণি যে তোদেরকে নিয়ে জন্য এসেছে, আজ আমি তোদেরকে কেমন করে বিদায় দেব? তাই তো একদিন আমার গুরুজি আমারও বিদায় নগরী আমাকে একটি চাদর দিয়েছিল গুরুজি। তাই যে আজ আমার দেওয়ার মতো যে কিছুই রইল না, তাই আজ আমি তোমাকে এই চাদর খারাপ করলাম। ওগো গুরুজি, আপনি আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন পারি আপনার এই চাদরের মান মর্যাদা রক্ষা করতে। গুরুজি, দুলাল, আপনকে চাদর দিয়েছি, তুমি কি মন খারাপ করেছো? তুমি আমার কাছে এসো বাবা। আমি আপনকে চাদর দান করেছি, আজ আমি তাকে দিলাম আমার মান ঢালা আশীর্বাদ। কাকামণি, দুলাল, কাকামণি, তোরা চলে আয়। তোদের গুরুজির কাছ থেকে বিদায় নে বাবা। ঠিক আছে কাকামণি, আমরা তাই করছি। কাকামণি, হাই বিদায় দেনবি, বিদায় দেন গুরু, বিদায় দেন মোদেরকে। বিদায় দেন, বিদায় দেন গুরু, বিদায় দেন মোদেরকে। হরে দুলাল, হরে আপন, তোদেরকে বিদায় আমি
আশীর্বাদ করবেন গুরু দিয়া মুখের হাসি। এই আশীর্বাদ করবেন গুরু দিয়া মুখের হাসি। হাই গো ফিরে এসে দিতে পারি জানো আপনার চরণ ধুলি গো, আপনার চরণ ধুলি। ওগো গুরুদেব, আমরা চলে যাচ্ছি গুরুদেব। গুরুদেব, সেই ছোট্টবেলা থেকে মাতৃহারা দুটি সন্তান স্নেহের আপনার দুলালকে তিল তিল করে করে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলেছেন গুরুজি। আমরা আপনাকে চিনে চলে যাচ্ছি, আপনি ভালো থাকবেন গুরুজি, আপনি ভালো থাকবেন গুরুজি। বিদায় গুরুজি, বিদায় গুরুজি। হরে দুলাল, তোদেরকে আমি বিদায় দিয়ে কেমন করে থাকবো রে বাবা? মাস্টার, আমি যে থাকতে পারবো না বাবা। মাস্টার, এর কাছে ওদেরকে যে বিদায় দিতে হবে, কারণ মহারানীর আদেশ, আমরা যে হুকুমের গোলাম। ঠিক আছে বন্ধু, মহাজন মহারাজ যেহেতু আদেশ করেছে, তাই তো মহারাজের আদেশ আমাদের মানতে হবে। তুমি নিয়ে যাও বন্ধু, কিন্তু আমার যে একটি শর্ত আছে বন্ধু। বলো বন্ধু, তোমার কি সেই শর্ত আমাকে বন্ধু, বলো। হ্যাঁ, পোড়ার দুলালকে ছাড়া যে আমি থাকতে পারবো না, তাই তো তোমাকে আমি বলছি বন্ধু, দুদিন পর তুমি আবার আমার পাঠশালাতে তুমি দিয়ে যাবে বন্ধু। ঠিক আছে বন্ধু, আমি তোমাকে কথা দিলাম, আমি 2 দিন পরে এসে আবার ওদেরকে তোমার পাঠশালায় নিয়ে যাব। ঠিক আছে বন্ধু, তুমি এবারে কথা তুমি রাখিও আমাকে বন্ধু, বিদায় দাও। তুমি কথা চলে যাচ্ছি গুরুজি, যাচ্ছি গুরুজি। বিদায় মাস্টার। আপনি ভালো থাকবেন গুরুজি। বিদায়। বিদায় গুরুজি, বিদায় গুরুজি, যাদেরকে আমি ছোট থেকে মানুষ করেছি, সেও তুই আজ চলে গেল। আমি যে কিভাবে থাকবো ঠাকুর, তুমি আমাকে প্রতি সহায় থেকো ঠাকুর, তুমি আমার দুলালের প্রতি সহায় থেকো।